হুম হাজার হাজার সশস্ত্র সৈন্য দিয়ে তৈরি একটা বিশাল ক্রমাগত দিক পরিবর্তন করতে থাকা একটা গোলক ধাঁধার কথা একবার কল্পনা করুন। মানে এটা কিন্তু কোনো স্থির দেয়াল নয়, একেবারে একটা জীবন্ত শ্বাস নিতে থাকা ধ্বংসাত্মক মেকানিজম। একদম তাই, যাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন ভেতরে প্রবেশকারী যে কোনো কিছুই একেবারে পিষ্ট হয়ে যায়। আর এই দানবীয় ফাঁদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে মাত্র ১৬ বছর বয়সী এক তরুণ। যে খুব ভালোভাবে জানে কিভাবে এই গোলকধাঁধার ভেতরে প্রবেশ করতে হয়, কিন্তু হ্যাঁ, কিন্তু সেখান থেকে জীবিত ফিরে আসার কোনো উপায় তার জানা নেই। আজকের এই গভীর আলোচনায় আমরা মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ এবং ট্র্যাজিক বীর অভিমন্যুর জীবনের সেই চূড়ান্ত মুহূর্তগুলো বিশ্লেষণ করতে যাচ্ছি। তবে আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু প্রাচীন কোনো মহাকাব্যের গল্প বলা নয়। না, একেবারেই নয়। আমরা আসলে দেখতে চাই কিভাবে এই প্রাচীন রণক্ষেত্রের এক কিশোরের সাহস আর যুদ্ধ কৌশল আধুনিক যুগের লিডারশিপ, ক্রাইসিস ম্যানেজমেন্ট এবং প্রফেশনাল ডিসিপ্লিনের জন্য একেবারে একটা মাস্টার ক্লাস হতে পারে। পরিস্থিতিটা সত্যি খুব কৌতূহলোদ্দীপক, কারণ এই গল্পে এমন কিছু উপাদান আছে যা সরাসরি আজকের দিনের কর্পোরেট দুনিয়া বা প্রাতিষ্ঠানিক ব্যর্থতার চ্যালেঞ্জগুলোর সাথে গভীরভাবে মিলে যায়। ঠিক এই জায়গাটা থেকে চলুন বিষয়টা একটু খুলে বলি। অভিমন্যুর বংশ পরিচয় আর তার বেড়ে ওঠার পটভূমির দিকে তাকালে আধুনিক ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে, তাই না? অবশ্যই। সোর্সগুলো বলছে তিনি ছিলেন পাণ্ডববীর অর্জুন এবং যাদব রাজকন্যার সুভদ্রার সন্তান। আর স্বয়ং শ্রীকৃষ্ণের ভাগ্নে। হ্যাঁ, শুধু তাই নয়, তাকে চন্দ্রদেবের পুত্র বর্চসের আংশিক অবতারও মনে করা হতো। বলা হয়ে থাকে যে দেবতাদের কোনো একটা চুক্তির কারণেই তিনি পৃথিবীতে খুব অল্প সময়ের জন্য এসেছিলেন। ও আচ্ছা, এখন এটাকে যদি আমরা আধুনিক কর্পোরেট বা প্রফেশনাল লেন্স দিয়ে দেখি, একে তো সরাসরি নেপোটিজম বা চরম সুবিধাভোগী একটা অবস্থান বলা যায়। মানে আপাতদৃষ্টিতে দেখলে ব্যাপারটা সেরকমই মনে হয়। তাই তো, জন্ম থেকে পৃথিবীর সেরা সব মেন্টর অর্জুন, কৃষ্ণ, প্রদ্যুম্ন সবাই একেবারে তার হাতের মুঠোয়। এই চরম সুবিধাই তো যে কোনো কাউকে সফল করার জন্য যথেষ্ট হওয়ার কথা। হ্যাঁ, এটাকে নেপোটিজম মনে হওয়াটা খুব স্বাভাবিক। তবে যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, বিষয়টা এত সরল নয়। আচ্ছা, কেন বলছেন এটা? কারণ পৃথিবীর সেরা মেন্টরদের সান্নিধ্য পেলেও জ্ঞান কিন্তু নিজে থেকে কারো মাথায় ঢুকে যায় না। এর একটা নির্দিষ্ট মেকানিজম আছে। হুম, ঠিক। আধুনিক ক্যারিয়ারের ক্ষেত্রেও দেখা যায়, শুধু বড় প্রতিষ্ঠানে বা শক্তিশালী নেটওয়ার্কের মধ্যে থাকলেই কেউ সফল হয় না। জ্ঞান অর্জন করার জন্য এক ধরনের চরম বিনয় এবং একাডেমিক শৃঙ্খলার প্রয়োজন হয়। একদম। অভিমন্যুর ক্ষেত্রেও সোর্সগুলো স্পষ্টভাবে তার শেখার প্রতি যে তীব্র আকাঙ্ক্ষা আর ফোকাসের কথা উল্লেখ করেছে, সেটা যে কোনো আধুনিক তরুণের জন্য একটা বড় শিক্ষণীয় বিষয়। ঠিক বলেছেন। এত বড় বংশের সন্তান হয়েও তার মধ্যে কিন্তু কোনো অহংকার ছিল না। তীরন্দাজি থেকে শুরু করে রথ চালনা বা জটিল সামরিক ফরমেশন, এসব কিছু তিনি আয়ত্ত করেছিলেন, কারণ তার মধ্যে শেখার সেই তাগিদটা ছিল। আর মেন্টরদের প্রতি প্রশ্নহীন শ্রদ্ধা ছিল। মেন্টর শুধু পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার জন্য যে মেধা ও শৃঙ্খলার সমন্বয় দরকার, সেটা তো শিষ্যতেই নিশ্চিত করতে হয়। কিন্তু এখানেই আমার একটা খটকা লাগে। এই কঠোর শৃঙ্খলা এবং শ্রেষ্ঠ মেন্টরশিপ তো তাকে শুধু যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। হ্যাঁ, তা তো বটে। কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের ১৩তম দিনে যখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তখন এই প্রস্তুতিটা ঠিক কিভাবে কাজে লাগল? চলুন দৃশ্যপটটা একটু ব্যাখ্যা করা যাক। হ্যাঁ, বলুন। কৌরব সেনাপতি দ্রোণাচার্য পাণ্ডবদের সম্পূর্ণ ধ্বংস করার জন্য চক্রব্যূহ নামের সেই জটিল সামরিক ফরমেশনটা তৈরি করলেন। আর অন্যদিকে সুকৌশলে অর্জুনকে যুদ্ধক্ষেত্রের একেবারে অন্য প্রান্তে সরিয়ে নেওয়া হলো। ঠিক, পাণ্ডব শিবিরে তখন এমন কেউ ছিল না যে এই ব্যূহ ভেদ করতে পারে। একমাত্র বিকল্প ছিল ওই ১৬ বছরের কিশোর। পরিস্থিতিটা সাংঘাতিক। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? আধুনিক ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে দেখলে, একটি বিশাল প্রাতিষ্ঠানিক সংকটের সময় সবচেয়ে কম বয়সী বা জুনিয়র কারোর কাঁধে পুরো পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া, এটা কি চূড়ান্ত রকমের লিডারশিপ ফেলিয়ার নয়? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। স্বাভাবিকভাবে এটাকে লিডারশিপ ফেলিয়ার মনে হতে পারে। তবে এই পরিস্থিতিটাকে মাইক্রো লেভেলে বা খুব কাছ থেকে বিশ্লেষণ করলে অন্য একটা দিক উন্মোচিত হয়।
অন্য দিক মানে? এটি আসলে চরম সংকটে স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিংয়ের একটা চমৎকার উদাহরণ। চক্রব্যূহ তো কোনো সাধারণ ফরমেশন ছিল না। হ্যাঁ, ৭টি স্তরে বিন্যস্ত একটা সৈন্যসজ্জা। ঠিক, যা ক্রমাগত ঘুরতে থাকে। প্রথম স্তর ভাঙলেও ভেতরের স্তরগুলো এমনভাবে ডিজাইন করা ছিল যে তারা অনুপ্রবেশকারীকে চারপাশ থেকে গ্রাস করে ফেলে। বাপরে! অভিমন্যু যখন এই পরিস্থিতি দেখলেন, তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন যে এই ব্যূহ ভেদ করতে না পারলে পুরো পাণ্ডব বাহিনীর মনোবল আর অস্তিত্ব একদিনেই শেষ হয়ে যাবে। এখানে তার ভূমিকাটা তো একদম একজন আধুনিক প্রফেশনালের মতোই ছিল। তিনি সংকটটিকে শুধু দেখেননি, এর তীব্রতা মূল্যায়ন করেছিলেন। একদম তাই। আর তিনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তিনি তার সীমাবদ্ধতা সম্পর্কে দলকে স্পষ্ট বার্তা দিয়েছিলেন। হ্যাঁ, এই কমিউনিকেশন বা নিজের দুর্বলতা স্বীকার করার সাহসটাই কিন্তু অবাক করার মতো। তিনি পরিষ্কার বলেছিলেন যে তিনি ঢোকার রাস্তা জানেন, কিন্তু বেরোয়ার রাস্তা জানেন না। যেটা আধুনিক যুগে খুব একটা দেখা যায় না। ঠিক তাই। প্রফেশনাল জগতে তো মানুষ সাধারণত নিজের দুর্বলতা লুকাতে ব্যস্ত থাকে। সেখানে এত বড় সংকটে নিজের অজ্ঞতা স্বীকার করাটা তো বেশ ঝুঁকির একটা ব্যাপার। ঝুঁকি তো বটেই, কিন্তু এটি একই সাথে ক্যালকুলেটেড রিস্ক বা হিসেবি ঝুঁকি নেওয়ারও একটা বড় অংশ। তিনি যখন তার সীমাবদ্ধতা জানালেন, তখন দলের বাকি সিনিয়র লিডাররা, মানে অন্য পাণ্ডবরা আর কি, তাকে প্রতিশ্রুতি দিলেন যে তারা তার ঠিক পেছনেই থাকবেন। হ্যাঁ, ভেতরে তাকে পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা ছিল। দলের এই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই কিন্তু তিনি ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেন। এটি তরুণ বয়সে অপরিমেয় পেশাদার দায়িত্ব পালনের এমন এক দৃষ্টান্ত, যেখানে একজন জুনিয়র সদস্য সম্পূর্ণ স্বচ্ছতার সাথে একটা বৃহত্তর লক্ষ্যের জন্য এগিয়ে আসে। লিডারশিপের শূন্যস্থান পূরণ করতে, তাই তো? একদম তাই। কিন্তু এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। এই যে তিনি বের হওয়ার উপায় জানতেন না, এর পেছনের কারণটা কিন্তু আরও চমকপ্রদ। হ্যাঁ, সেই উম স্টোরি বা গর্ভস্থ শিশুর গল্পটা। ঠিক, সোর্সগুলো বলছে অভিমন্যু যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখন অর্জুন তাকে এই চক্রব্যূহে প্রবেশের উপায় বোঝাচ্ছিলেন। কিন্তু যখন বের হওয়ার কৌশল বলার সময় হলো, তখন তার মা সুভদ্রা ঘুমিয়ে পড়েন। ফলে ভেতরে ঢোকার কৌশল জানা থাকলেও বের হওয়ার কৌশল তারা শেখা হয়নি। এখন পুরো বিষয়টাকে যদি আমরা একটা মেটাফার বা রূপক হিসেবে ধরি, বলুন। এর দিকে ইঙ্গিত করে না? এটা তো ঠিক একটা স্টার্টআপ শুরু করা বা কোনো জটিল প্রজেক্টে ঢুকে পড়ার মতো, যেখানে এন্ট্রি স্ট্র্যাটেজি জানা আছে কিন্তু কোনো এক্সিট স্ট্র্যাটেজি নেই। একদম। মেটাফোর হিসেবে এটি আসলেই অত্যন্ত শক্তিশালী। আধুনিক পৃথিবীতে অসংখ্য স্টার্টআপ বা বড় বড় উদ্যোগ ঠিক এই কারণেই ব্যর্থ হয়। মানুষ প্রচুর উৎসাহ নিয়ে শুধুমাত্র আংশিক জ্ঞান সম্বল করে কোনো একটা সিস্টেমে প্রবেশ করে। হ্যাঁ, তারা জানে কিভাবে ইনভেস্টমেন্ট আনতে হবে বা কাজ শুরু করতে হবে। কিন্তু যখন পরিস্থিতি খারাপ হতে শুরু করে, তখন সেই সিস্টেম থেকে লস বা ক্ষতি সর্বনিম্ন রেখে কিভাবে বেরিয়ে আসতে হবে, সেই এক্সিট স্ট্র্যাটেজি তাদের জানা থাকে না। মানে অসম্পূর্ণ জ্ঞান নিয়ে বড় কোনো ঝুঁকিতে লাফিয়ে পড়া। ঠিক, এটা আধুনিক প্রফেশনাল জগতের জন্য একটা বড় বিপদ। তবে অভিমন্যুর গল্পের ক্ষেত্রে একটা পার্থক্য আছে। কি রকম? আধুনিক যুগে মানুষ হয়তো লোভে পড়ে বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে এই অসম্পূর্ণ জ্ঞান নিয়ে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু অভিমন্যুর ক্ষেত্রে এটি ছিল একটি অনিবার্য দায়িত্ব। তার সামনে আর কোনো উপায় ছিল না। আর সেই কর্তব্যের পথে এগিয়ে যাওয়ার পর যা ঘটল, তা তো আধুনিক কর্পোরেট জগতের আনফেয়ার কম্পিটিশন বা নোংরা রাজনীতির একটা ভয়াবহ রূপ। একেবারেই তাই। তিনি যখন ব্যূহের ভেতর প্রবেশ করলেন, তখন জয়দ্রথ নামের এক যোদ্ধা তার একটি ঐশ্বরিক বরের প্রভাব খাটিয়ে ব্যূহের মুখ বন্ধ করে দেন। ফলে অন্য পাণ্ডবারা আর অভিমন্যুকে অনুসরণ করতে পারল না। দলের যে সাপোর্ট পাওয়ার কথা ছিল তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। অভিমন্যু ভেতরে সম্পূর্ণ একা, আর তার সামনে কারা? দ্রোণাচার্য, কর্ণ, দুর্যোধন, কৃপাচার্য, অশ্বত্থামার মতো সেকালের সেরা মহারথীরা। এখানে যে বিষয়টা মুগ্ধ করার মতো তা হলো তার লড়াই। হ্যাঁ, তবে এই জায়গাটিতে একটু থামা দরকার। যখন বোঝা যাচ্ছে যে সিস্টেম পুরোপুরি আপনার বিরুদ্ধে কাজ করছে, প্রতিযোগীরা এথিক্স ভুলে গেছে, তখন কি এই লড়াই চালিয়ে যাওয়ার কোনো যৌক্তিকতা থাকে? হাল ছেড়ে দেওয়াটাই কি স্বাভাবিক নয়? যৌক্তিকতার চেয়েও এখানে যে বিষয়টা বেশি কাজ করেছে তা হলো ডিউটি বা কর্তব্যের বোধ। পরিস্থিতিটার অভ্যন্তরীণ কাঠামোটা খেয়াল করুন। অভিমন্যু ভেতরে ঢুকে অবিশ্বাস্য দক্ষতার সাথে লড়াই শুরু করেন।
তিনি একাই একটা আস্ত বাহিনী সমান ধ্বংসযজ্ঞ চালিয়েছিলেন। হ্যাঁ, এই মহারথীরা যখন বুঝতে পারলেন যে ফেয়ার প্লে বা ন্যায্য যুদ্ধের নিয়ম মেনে এই তরুণকে হারানো কোনোভাবেই সম্ভব নয়, তখন তারা একজোট হলেন। অথচ যুদ্ধক্ষেত্রে নিয়ম ছিল একজন যোদ্ধার সাথে একজনই লড়বে। ঠিক, কিন্তু এখানে আধুনিক কর্পোরেট জগতের সেই চরম অনৈতিক পরিস্থিতির সৃষ্টি হল, যখন প্রতিপক্ষ বুঝতে পারে যে তারা মেধা বা দক্ষতায় পেরে উঠছে না, তখন তারা সিস্টেমের সমস্ত নিয়ম ভাঙে। পেছন থেকে তার রথ ধ্বংস করল, ঘোড়া মারল, ধনুক ভেঙে দিল। বাইস্ট্যান্ডার এফেক্টের এক চরম উদাহরণ। এত বড় বড় লিডার যারা সারা জীবন ন্যায়ের কথা বলেছেন, তারা সবাই শুধু একটি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য একটা কিশোরের ওপর একজোট হয়ে ঝাঁপিয়ে পড়লেন। এবং কেউ কোনো প্রতিবাদ করলেন না। এই নীরবতাটাই তো সবচেয়ে ভয়ঙ্কর। একদম তাই। কিন্তু অভিমন্যুর দিক থেকে দেখলে এত কিছুর পরও তিনি তো আত্মসমর্পণ করেননি। যখন তার সব অস্ত্র শেষ, তখন তিনি একটি রথের ভাঙা চাকা হাতে তুলে নিয়েছিলেন। হ্যাঁ, একটা ভাঙা চাকা নিয়ে পৃথিবীর সেরা যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা। এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে? কিন্তু শেষ পর্যন্ত লড়াই করার পরও তো পরিণাম অত্যন্ত ট্র্যাজিক ছিল। পরিশ্রান্ত অভিমন্যুকে দুঃশাসনের পুত্র পেছন থেকে গদা দিয়ে আঘাত করে। পরিণাম ট্র্যাজিক হলেও তার এই লড়াইয়ের ধরন আধুনিক জীবনের জন্য একটা বড় দর্শন রেখে যায়। কি সেটা? দর্শনটি হল ভয়ের ঊর্ধ্বে কর্তব্যের স্থান। জীবনের অনেক ক্ষেত্রে আমরা এমন অসম লড়াইয়ের সম্মুখীন হই যেখানে ফলাফল আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে থাকে। হ্যাঁ, যেখানে জয়ী হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আসলে। ঠিক, কিন্তু অভিমন্যু আমাদের শেখান যে ফলাফল যাই হোক না কেন, নিজের কর্তব্যের প্রতি অবিচল থাকাটাই আসল লিডারশিপ। তিনি আত্মসমর্পণ না করে নিজের নৈতিক অবস্থান ধরে রেখেছিলেন। আর এই মৃত্যুর প্রভাবটাও তো বিশাল ছিল, শুধু রণক্ষেত্রেই নয়, পরবর্তী সময়ে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও। সোর্সগুলো বলছে যে ভারতের বিভিন্ন অঞ্চলে এই ঘটনাকে সম্পূর্ণ ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। হ্যাঁ, সংস্কৃতির একটা বড় প্রভাব আছে এখানে। উত্তর ভারতের ঐতিহ্যে এটি মূলত একটি আবেগময় ট্র্যাজেডি হিসেবে দেখা হয়। সেখানে তার তারুণ্য এবং আত্মত্যাগের কারণে তাকে নিয়ে শোক করা হয়। আর দক্ষিণ ভারতে? দক্ষিণ ভারতের ঐতিহ্যগুলোতে ফোকাস করা হয় তার ঐশ্বরিক উৎপত্তি এবং সামরিক প্রতিভার ওপর। সেখানে তাকে দেখা হয় একজন অসামান্য ট্যাকটিশিয়ান বা কৌশলবিদ হিসেবে, যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েও শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। আসলে এই সাংস্কৃতিক ভিন্নতাগুলো শেষমেশ একটা মূল সত্যের দিকেই ইঙ্গিত করে, আর তা হল উদ্দেশ্যের সন্ধান। মানুষের জীবন কত দীর্ঘ হল সেটা আসল কথা নয়। আসল কথা হলো সেই জীবন কি ধরনের লেগেসি তৈরি করে গেল। একদম। অভিমন্যু জানতেন তিনি মারা যেতে পারেন, কিন্তু তিনি এও জানতেন যে এই লড়াইটা তার পরিবারের সম্মান এবং বৃহত্তর ন্যায়ের জন্য। তার মৃত্যু পুরো যুদ্ধের মনস্তাত্ত্বিক সাম্য বদলে দিয়েছিল। হ্যাঁ, অর্জুনের যে ক্রোধ তৈরি হয়েছিল সেটাই তো কৌরবদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। ঠিক তাই। আর অন্যদিকে তার উত্তরাধিকার টিকেছিল তার সন্তান পরীক্ষিতের মাধ্যমে, যিনি পরে সমগ্র কুরু বংশের রক্ষাকর্তা হয়েছিলেন। মানে মাত্র ১৬ বছরের একটা জীবন ১০০০ বছরের লেগেসি তৈরি করে দিয়ে গেল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় শিক্ষা। একেবারে নিখুঁত একটা পর্যবেক্ষণ। এই পুরো আলোচনা থেকে আমরা মেন্টরশিপের গভীরে লুকিয়ে থাকা শৃঙ্খলার কথা জানলাম, অসম্পূর্ণ জ্ঞানের বিপদ বুঝলাম, আর দেখলাম কিভাবে চারপাশের পুরো সিস্টেম যখন নৈতিকতা হারিয়ে ফেলে, তখনও নিজের ডিউটির ওপর অবিচল থাকতে হয়। হ্যাঁ, অভিমন্যু শুধু প্রাচীন মহাকাব্যের চরিত্র নন, আধুনিক জীবনেও তিনি রেসিলিয়েন্স আর মরাল কারেজের একটা জ্বলন্ত প্রতীক। কিন্তু এই আলোচনার শেষে এসে একটা নতুন দৃষ্টিকোণ নিয়ে ভাবা প্রয়োজন বলে মনে হয়। কিরকম? আমরা পুরো সময়টা ধরে অভিমন্যুকে আমাদের আধুনিক জীবনের সংগ্রামের সাথে তুলনা করেছি। ভেবেছি আমরাই যেন সেই তরুণ যোদ্ধা, যে অজানা এক সিস্টেমের চক্রব্যূহে আটকে গেছে। হ্যাঁ। কিন্তু একবার কি ভেবে দেখা যায়, আধুনিক এই কর্পোরেট কাঠামোগুলো, আমাদের শিক্ষা ব্যবস্থা বা সমাজ ব্যবস্থা তৈরি করার সময় আমরাই নিজেরাই কি একজন দ্রোণাচার্যের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে না? ও, এটা তো খুব গভীর একটা পয়েন্ট। আমরা কি প্রতিনিয়ত এমন সব জটিল চক্রব্যূহ তৈরি করছি না, যেখানে পরবর্তী প্রজন্ম শুধুমাত্র প্রবেশ করতেই শিখছে
কিন্তু সেখান থেকে সুস্থভাবে বেরিয়ে আসার কোনো এক্সিট স্ট্র্যাটেজি আমরা তাদের জন্য রাখছি না? এটি আসলেই একটা অস্বস্তিকর প্রশ্ন। সিস্টেমের ভেতর আটকে পড়া যোদ্ধার চেয়েও সিস্টেমের স্থপতিদের দায়িত্ব নিয়ে ভাবাটা সম্ভবত আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ঠিক তাই। আর শ্রোতাদের ভাবানোর জন্য এই চূড়ান্ত চিন্তার খোরাকটি দিয়েই আজকের আলোচনা শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে।